আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের মামলার নির্ধারিত তারিখ ছিল। আপনারা জানেন যে জনাব এটিএম আজহারুল সাহেবের মামলায় দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম দি চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটরের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে আমরা মাননীয় আপিল বিভাগে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলাম। এই মামলার কার্যতালিকায় যখন শুনানিতে আসলো তখন মাননীয় বিচারপতি মহোদয়রা দেখলেন যে এই মামলাটি ফুল বেঞ্চে শুনানি করা প্রয়োজন। এ বিষয়ে আইনজীবীদের মতামত জানতে চাইলেন। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ফুল বেঞ্চে হতে পারে বা এক্সিস্টিং যে বেঞ্চ আজকে আছে সেটিতেও হতে পারে। প্রসিকিউশনের বা অ্যাটর্নি জেনারেল অফিসের এ বিষয়ে কোনো বাধা নেই বা মতপার্থক্য নেই। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ মনে করেছেন যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক জাজমেন্টের অনেক প্রিন্সিপাল সেট করবে এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালের যে বিচারগুলো সংগঠিত হবে সেই বিচারেরও অনেক নীতি নির্ধারণ করবে এবং এই ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে আপিল করে যে সকল বন্দী বিভিন্ন মেয়াদে বর্তমানে কারাগারে আছে তাদের মামলারও অনেক নজির স্থাপন করবে। এজন্য সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ফুল বেঞ্চে এটি শুনানি হওয়া উচিত এবং 7 জন জাজেসদের মধ্যে প্রত্যেকেরই উপস্থিত থাকা উচিত। সে কারণেই আগামী 6 মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে আগামী কালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি ওনার স্বাভাবিক ছুটিতে থাকবেন, যার কারণেই 6 মে এই মামলার শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। আমরা যতটুকু এর আগে লিভ গ্রান্টিং পিটিশনে এটিএম আজহার সাহেবের মামলার আইনজীবীর পক্ষ থেকে যে শুনানিগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে ওনারা মোটা দাগে একটি গ্রাউন্ডই তুলে ধরেছিলেন, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোপূর্বে যে জাজমেন্টগুলো হয়েছে সেখানে একটি প্রিন্সিপাল সেট হয়েছে, সেটি হলো এই ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন অফ ক্রাইমস সেগুলো প্রযোজ্য হবে না। এইটির উপরেই ওনারা মোটা দাগে এমফ্যাসিস দিয়েছিলেন। আমরা বলেছি যে এই ম্যাটারে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, কারণ হলো যে এটি একটি ইন্টারন্যাশনাল ক্রাইমসের বিচার করা ট্রাইব্যুনাল। এই ক্রাইমসের ডেফিনেশন ইন্টারন্যাশনালি হওয়া উচিত এবং আমরা যে এই আর্গুমেন্টের পক্ষে মত দিয়েছি তার সপক্ষে বাংলাদেশ সরকার ইতোমধ্যে 2024 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2024-এ ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ক্রাইমস এখানে ইনক্লুড করেছে। সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড দুটি শব্দ যেটি রোম স্ট্যাটিউটে বলা আছে সেটি ইনক্লুড করেছেন এবং রোম স্ট্যাটিউটের যে অংশ এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ইনক্লুড করেছেন করে আইনকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছেন। আমরা এর আগের বিচারে এই ট্রাইব্যুনালের আইনের ব্যাপারে যত লেকুনাগুলো বলেছি, যত দুর্বলতার কথা বলেছি, সকল দুর্বলতা 2024 সালের অ্যামেন্ডমেন্টে বর্তমান সরকার এই দুর্বলতাগুলো মুক্ত করেছে এই আইন থেকে। সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করিনি। তবে 6 মে ওনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে যেটি আমাদের এই ট্রাইব্যুনালের পরবর্তী বিচার, পরবর্তী আসামিদের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপালের বাইরে যাবে, তবে অবশ্যই আমরা তার বিপক্ষে এবং আমাদের যেটি আমাদের গভর্নমেন্ট এবং আইনের জন্য প্রযোজ্য আমরা সেক্ষেত্রে দ্বিমত পোষণ অবশ্যই করব। হয়নি ওনারা বলেনি, বলেছেন যে অ্যাপিলেট ডিভিশনের জনাব কাদের মোল্লা সাহেবের মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছিল যে ইন্টারন্যাশনাল ডেফিনেশন অফ ক্রাইমস এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা বলেছিলেন ওনারা এবং এটাও বলেছিলেন যে এটা অ্যাপ্লাই হয়েছে কি হয় না এটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো এই আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আমরা মনে করছি যে এটা প্রযোজ্য এবং বর্তমান সরকার এই আইনের সংশোধনীতে এই শব্দগুলো ইনসার্ট করার মাধ্যমে এটা অলরেডি এক্সিকিউট করে ফেলেছে। অতএব এটা প্রযোজ্য নয় এই কথা বলার সুযোগ নেই, অতএব এটি অলরেডি প্রযোজ্য হয়ে গিয়েছে।